ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশে খেলাধুলায় সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হচ্ছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। দর্শক নিশ্চয়ই জেনে গেছেন যে গল টেস্ট চলছে, 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশ দল টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইতোমধ্যেই 3 উইকেট হারিয়েছে। 2 ওপেনার সহ মুমিনুল হক বিদায় নিয়েছেন। আমরা এই টেস্ট নিয়ে আলোচনা করব দেশের ক্রিকেট নিয়ে। আমাদের সাথে সেই আলোচনায় আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। সানোয়ার ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আয়োজনে। তবে দর্শক, তার আগে জানিয়ে দিতে চাই দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের শিরোনামগুলো। দর্শক চাইলে আপনারাও যুক্ত হতে পারেন, মতামত জানাতে পারেন কিংবা প্রশ্ন করতে পারেন আমাদের দেখানো স্ক্রিনের এই নাম্বারে। আমরা বলছিলাম যে গল টেস্ট নিয়ে আলোচনা করব, তবে শেষ যেই আমরা লক্ষ্য করলাম যে হেডলাইন্স যেটি 3 ওভারের 3 সুপার ওভার হয়েছে নেপাল এবং নেদারল্যান্ডসের মধ্যকার, সেই ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই। মানে ক্রিকেটে এই ধরনের, ক্রিকেট ইতিহাসেই আসলে এই ধরনের ঘটনা প্রথমবারের মতো ঘটলো। সানোয়ার ভাই, যদিও দল দুটো খুব গুরুত্বপূর্ণ নয় কিংবা পরাক্রমশালী দল নয়, তারপরও এই ধরনের ম্যাচকে আপনি কিভাবে দেখেন? অবশ্যই টি-20 ক্রিকেটের এক্সাইটমেন্টটা এই জায়গায়, মানে শর্টার ভার্সন এরকম খুব ক্লোজ নেল বাইটিং ম্যাচ ফিনিশিং হয়, এরকম সুপার ওভার হয়। এটা হয়তো ক্রিকেট যেই কারণে টি-20 ক্রিকেট এত জনপ্রিয়, শর্ট টাইমের মধ্যে মানুষ অনেক এক্সাইটমেন্ট দেখতে পারে। আর নেপাল হয়তো মানে কান্ট্রি হিসাবে টেস্ট প্লেইং কান্ট্রি বা না, বা এরকম ক্রিকেটে এত জায়ান্ট টিম না, কিন্তু নেপালে ক্রিকেটটা এত জনপ্রিয়। নেপাল কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই স্টেজে আসছে। ডেফিনেটলি এরকম একটা ম্যাচ, এরকম একটা এক্সাইটমেন্ট টি-20 ক্রিকেটে, যেই কারণে মানুষের এটার আকর্ষণ আরও বাড়ে। এরকম সুপার ওভার, এরকম এইটা ফার্স্ট টাইম ক্রিকেট হিস্ট্রিতে, ফার্স্ট টাইম। ডেফিনেটলি এটা একটা এক্সাম্পল, এবং ক্রিকেটের এই কারণেই ক্রিকেটের বিউটি, ক্রিকেটের এক্সাইটমেন্ট, গৌরবময় অনিশ্চয়তার খেলা যে বারবার বলা হয়, সেই বিষয়টি আছে। এবং দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই, এই আসলে ত্রিদেশীয় সিরিজ চলছে, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং নেপালের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ, এবং সেটি গ্লাসগোতে ছিল গতকালকের ম্যাচটা। প্রথম ম্যাচ ছিল সেটি নেদারল্যান্ডস এবং নেপালের মধ্যকার, এবং সেই ম্যাচটাতে 152 রানের টার্গেট নেদারল্যান্ডসের, 152 রান, 8 উইকেট হারিয়ে নেপাল সেম রান করে। তারপর 19 রান তোলে প্রথম সুপার ওভারে, পরবর্তীতে 17 রান নেপাল 17 রান, দুদলই 17 রান করেছিল, এবং শেষে নেপাল ব্যাট করতে নেমে কোনো রানই করতে পারেনি এবং শেষ সুপার ওভারে ম্যাচ জিতে যায় নেদারল্যান্ডস। যাই হোক, এবার গল টেস্টে ফিরতে চাই। গল টেস্টের শুরুতেই যেটা আমাদের একদম মানে চিরাচরিত যেই সমস্যাটা, যে ওপেনিংয়ে ব্যর্থতা, এই ম্যাচটা তো লক্ষ্য করলাম। ঘুরে দাঁড়ানোর যে বার্তা ছিল গতকাল দিয়েছিলেন শান্ত, সেটি সোফার এখনো পর্যন্ত আপনার কাছে কি মনে হয় যে পূরণ হয়নি আলটিমেটলি? টেস্ট ক্রিকেটের শুরুটা খুব বেশি ডিফিকাল্ট থাকে ব্যাটসম্যানদের জন্য, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেই উইকেটে খেলছি আমরা, গল এই জায়গাটা সবাই বলে ব্যাটসম্যানদের যে অফর্মে থাকো, এখানে ফর্মে ফেরার জন্য সবচেয়ে আইডিয়াল প্ল্যাটফর্ম মনে এটা হতে পারে গল। মানে এই সুযোগটা ছিল আমাদের, অপরচুনিটি ছিল। আর আমাদের টেস্ট ক্রিকেটে মানে নতুন বলটা একটু তো সুইং থাকবে, একটু হার্ড থাকবে, ওই টাইমটা তো একটু ন্যাচারালি আমাদের ওই টাইমটা সার্ভাইভ করতে হবে। এই কারণেই টপ অর্ডার যারা থাকে, এক্সপার্ট ব্যাটসম্যান থাকে, টপ ক্লাস ব্যাটসম্যান থাকে, আমার মনে হয় এই জায়গাটা আমরা ওইভাবে মানে এক্সিকিউট করতে পারি নাই। তারপরে মমিনুলের কথা আমি বিশেষ করে বলবো, মানে ওপেনাররা হয়তো একটু আগে আউট হয়ে গিয়েছে, অনেক সময় হতে পারে, কিন্তু মমিনুল যেই ওয়েতে মানে সেট হয়েছিল, মমিনুল মতো প্লেয়ার, অনেক এক্সপিরিয়েন্স, এইগুলি জায়গায় যারা সেট হবে তাদেরকে বড় ইনিংস খেলতে হবে, ডিফারেন্স তৈরি করতে হবে। এই গল টেস্টের রেকর্ডই যদি মনে করি আমরা, মুশফিকুর রহিম এখানে 200 করেছিল, আশরাফুল করেছিল 190 কাছাকাছি, এরকম একটা রান করেছিল। যে একটা দুইটা পার্টনারশিপ কিন্তু ম্যাসিভ চেঞ্জ করে দেওয়ার অপরচুনিটি এখানে তৈরি হতে পারে। আর এই সুযোগগুলো আমাদের মিস করা যাবে না যারা সেট হবে। এখন যেই লাস্ট পার্টনারশিপ মুশফিক এবং শান্ত যে ব্যাটিং করছে, শান্ত অসাধারণ কনফিডেন্স নিয়ে ব্যাটিং করছে। এরকম এই উইকেটগুলিতে আমরা কনফিডেন্স নিয়ে ব্যাটিং করতে হবে, বেশি প্রেশার, বেশি বকডাউন হয়ে খেলা যাবে না। এখানে ট্রু উইকেট, এখানে যেটা শর্টস খেলার বল শর্টস খেলতে হবে। আর অনেক সময় বেশি বকডাউন হলে ওই অপরচুনিটি তৈরি হয়, বলাররা অপরচুনিটি পায়, ফিল্ডার ওই যে মানে যে প্রেশারটা বিল্ড আপ হয়, ওই জন্য উইকেটের অপরচুনিটি তৈরি হয়ে থাকে। সেম ওয়েতে আমি বলবো সাদমানের উইকেটটা, সাদমান যদি অনেকক্ষণ প্রায় 50+ বোলিং খেলে ফেলেছে, তখন কিন্তু উইকেট সম্বন্ধে, বাউন্স সম্বন্ধে মোটামুটি একটা ইউজ টু হয়ে গিয়েছিল। ওই বলটা এরকম সেট ব্যাটসম্যান সাধারণত সামনে না দিয়ে এটা যদি পিছনে নেগোশিয়েট করতে, তাহলে সময় থাকতো, তাহলে হয়তো স্লিপসে যাওয়ার, ব্যাকফুটে খেললে হয়তো বা ওই অপরচুনিটিটা হতো না, যে ক্যাচের যে অপরচুনিটিটা হয়েছে এই জায়গায়। তারপরে আমি বলবো যে এখন যে প্ল্যাটফর্ম আছে, যেই আমাদের যেজন ক্যাপ্টেন প্লাস ছিল আমাদের সবচেয়ে মোস্ট এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান এখানে, যার এত ভালো রেকর্ড, আশা করি এখান থেকে একটা বড় পার্টনারশিপ হয়ে আমরা স্ট্রংলি কামব্যাক করবো এই ম্যাচে। জি, এনামুল হক বিজয়কে একটু বলতে চাই। ঘরোয়া ক্রিকেটে
রানের ফুলঝুরি তিনি ছোটান। আলটিমেটলি এর আগেও আমরা লক্ষ্য করেছি যে জাতীয় দলে আসলে সেরকম পারফর্ম করতে পারেন না, এবং এই ম্যাচটাতে আমরা লক্ষ্য করলাম যে 0 রানে তিনি বিদায় নিয়েছেন। আমার মনে হয় একটা জিনিস মাথায় রাখি না আমরা অনেক সময়, যে কে কোন ফরম্যাটে ভালো করছে। মানে আপনি যদি এনামুল হক বিজয়ের রেকর্ড দেখেন, মোস্টলি কিন্তু ওয়ানডে ফরম্যাটে ওর কিন্তু পারফরমেন্সটা বেশি, এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স। এবং ইন্টারন্যাশনালেও ওর কিন্তু যদি রেকর্ড দেখেন, যখন ওয়ানডে খেলেছে, ওয়ানডেতে মানে হয়তো লাস্টের দিকে হয়তো ওই পারফরমেন্স করতে পারেনি, শুরুটা যদি দেখেন ওইখানে কিন্তু ওর পারফরমেন্স কিন্তু ওয়ানডেতেই। আমরা কিন্তু টেস্ট ক্রিকেটের এনামুলের পারফরমেন্স খুব বেশি না, খুব বেশি এক্সপিরিয়েন্স না, আগেও যেগুলি খেলেছে ওইখানেও খুব বেশি পারফরমেন্স করতে পারে নাই। আমাদের হয় কি যে ওই সময়টায় হয়তো এনামুল হক বিজয়কে যখন চান্স দেওয়া হয়েছিল, এর আগে আমরা লক্ষ্য করেছি যে এর আগের ডিপিএলও তিনি ভালো করেছেন, তাকে টি-20তে খেলে এই যে মানে কোন সময় কাকে চুজ করতে, কোন ফরম্যাট, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন চান্স দেওয়া হয়েছে ও হয়তো পারফর্ম করছে কোন ফরম্যাট ওইটা না চিন্তা করে ওই সময় আমাদের ওপেনাররা ভালো করছেন, ওকে নিয়ে আসা হয়েছে। এখনও কিন্তু ওই পারফরমেন্সটা ও ক্যারি করতে পারেনি। আমার মনে হয় এই জায়গাটা একটু চিন্তা করা দরকার। সিলেক্টররা যারা চিন্তা করবেন, আমার মনে হয় এই ফরম্যাটে বেস্ট অপশন কারা, ওই চিন্তা করলে মানে বেটার হয়। জি, এর পাশাপাশি আমরা লক্ষ্য করলাম যে বোলিংয়ে খুব বেশি বৈচিত্র্য নেই বাংলাদেশে। 2 স্পিনার 2 পেসার নিয়ে খেলছে, হাসান মাহমুদ, নাহিদ রানা এবং নাইম হাসান এবং তাইজুল ইসলাম। এবং ব্যাটারদেরই আসলে বেশিটা গুরুত্ব দেওয়া হচ্ছে, লম্বা ব্যাটিং লাইন আপ। এটা কি গলের খেলার হওয়ার কারণেই কিনা আপনি যেটা বলছিলেন যে এখানে ব্যাটারদের একটা প্রায়োরিটি থাকে, প্রাধান্য থাকে? এখানে কিন্তু টাফ টাইমটা বোলারদেরই যাওয়ার কথা। নর্মাল হিস্ট্রি যদি বলা হয়, ব্যাটাররা কিন্তু যারা সেট হয় তারা কিন্তু বড় ইনিংস খেলে, বোলারদের কিন্তু টাফ টাইম যায়। স্বাভাবিকভাবেই এখানে বোলারদের অ্যাবিলিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট উইকেট নেওয়ার ক্ষেত্রে। ভেরিয়েশন বলেন বা কোয়ালিটি বলেন, সব কিছু প্রুফ করে কিন্তু উইকেট নিতে হয়। এখানে কিন্তু ইজি উইকেট সহজে আসে না। স্বাভাবিক বলারদের জন্য টাফ টাইম যায়। আমাদের জন্য মাইনাস পয়েন্ট, আমাদের জন্য রিসেন্ট পাস্টে যদি দেখি আমাদের কিছু কিছু মাইনাস জায়গা হয়ে গিয়েছে। যেমন একটা সময় ছিল সাকিব যে ব্যালেন্সটা করতো, ওইটা এখন আমাদের মিসিং। সেম হইতে মিরাজ, সেটা হয়তোবা মিরাজ করতে পারতেন, সে মিরাজ করতে পারতো। আমাদের ব্যাড লাগ যে মিরাজেরও এই যে মানে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে মানে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার। আমরা যেই মাইনাস পয়েন্টে যেটা আছে, আমরা কিন্তু টপ অর্ডার রান করে নাই। মিডল অর্ডারে আমাদের মেইন ব্যাটসম্যান হলো মুশফিক, মমিনুল, ওরাও কিন্তু খুব ভালো শেপে নাই, ফর্মে নেই। যেই কাজটা মিরাজ এই রিসেন্ট পাস্টে অসাধারণভাবে করে আসছে, লাস্ট 2 বছরে অসাধারণ পারফর্ম করে আসছে। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছে, অ্যাভারেজ ভালো, সব কিছু, বোলিংও পারফর্ম করছে। এই জায়গাটা আমাদের মিসিং, এইটা আমাদের জন্য একটু মাইনাস পয়েন্ট হয়ে গেছে। তারপরেও যারা আছে, যদি আমাদের 4টা বলার নিয়ে খেলছে, এই জায়গাগুলি বলারদের একটা এক্সট্রা দায়িত্ব, এক্সট্রা প্রেশার থাকবে, এর মধ্যেই পারফর্ম করতে হবে হয়তো। জি, মুশফিক, আপনি বলছিলেন যে এই মুহূর্তে ব্যাট করছেন মুশফিক এবং শান্ত। শান্তকে বলছিলেন যে তিনি কনফিডেন্সের সাথে ব্যাট করছেন। পাশাপাশি মুশফিকের কথা আমরা যেটা জানি যে এই ভেন্যুতেই তার 2 শতাধিক রান আছে। আপনার কাছে কি মনে হয় এই পার্টনারশিপটা কতটা ভাইটাল হতে পারে বাংলাদেশের জন্য? আমি যেটা বলবো যে বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বিশেষ করে টেস্ট ক্রিকেটে ওর যে পারফরমেন্স, উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে কিন্তু ওর রেকর্ড হিস্ট্রিতে ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম ব্যাটসম্যান আছে এরকম, কতগুলি ডাবল 100 আছে, পারফরমেন্স আছে, সব কিছু মিলে মুশফিকের উপরে আমরা বাংলাদেশ ক্রিকেট কিন্তু অনেক বেশি ডিপেন্ডেন্ট। যদিও খারাপ সময় যাচ্ছে, কিন্তু কোয়ালিটি তো মুশফিক, কোয়ালিটি তো সবসময় পার্মানেন্ট, কোয়ালিটিটা তো পার্মানেন্ট। ডেফিনেটলি মুশফিকের এই টেস্টের মাধ্যমে মুশফিকের কিন্তু বড় একটা অপরচুনিটি হতে পারে। টেস্ট ক্রিকেটে মুশফিকের যে পারফরমেন্সটা, ওইটা আবার কামব্যাক করতে পারে। এবং এই পার্টনারশিপটা কিন্তু অনেক কিছু এই টেস্টের একটা সেটেলমেন্ট করে দিতে পারে। কারণ একটা পার্টনারশিপ কিন্তু পুরো সিনারিওটা চেঞ্জ করে দিতে পারে। এখানে যদি একটা 100+ পার্টনারশিপ হয়, তখনই কিন্তু বাংলাদেশ একটা ভালো প্ল্যাটফর্মে চলে আসবে। এখান থেকে যারা খেলবে, আমার মনে হয় এখানে এরকম না 60-70 রান করে ফেললাম আমার দায়িত্ব শেষ, এরকম করলে হবে না। এখানে যারা করবে 100, 150, 100, এরকম 200 করার রেকর্ড এখানে অনেক বেশি। স্বাভাবিক যারা পার্টনারশিপে উইকেটে সেটেল হবে, তাদের ক্যারি করতে হবে, মানে টিমটাকে এমন একটা পজিশন নিয়ে যেতে হবে যে একটা সেফ পজিশনে, মানে টেস্ট ক্রিকেট তো মাত্র শুরু, ফার্স্ট ইনিংস, তারপরেও একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেটার মধ্যে ফাইট করতে পারে, বোলারদের অপরচুনিটি তৈরি হয় যে নেক্সট যারা ব্যাটিং করবে শ্রীলঙ্কা, তখন কিন্তু ফাইট করার অপরচুনিটি হবে। উইকেটে যদি রান বেশি থাকে, তখন কিন্তু বোলারদেরও একটা অপরচুনিটি, ভেরিয়েশন, বাউন্সার, ইয়র্কার, অনেক কিছু ট্রাই করার সুযোগ থাকবে। রান যদি লিমিটেড হয়, তখন কিন্তু বোলারদেরও ফাইট করার অপরচুনিটি কমে যাওয়ার মনে ব্যাটসম্যানরা এই প্ল্যাটফর্মটা তৈরি করে দেবে। এই পার্টনারশিপটা সেই ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। জি, শ্রীলঙ্কা দলে লক্ষ্য করলাম যে 2 জন ক্রিকেটার তাদের অভিষেক হয়েছে, এই রত্নায়কে এবং আরও একজন ব্যাটার যিনি রয়েছেন তার, স্পিনার যিনি রয়েছেন তার, পাশাপাশি ম্যাথিউস যিনি রয়েছেন, অ্যাঞ্জেলো ম্যাথিউস, তার শেষ টেস্ট হতে যাচ্ছে এটি, এবং তাকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে, আমরা লক্ষ্য করলাম। একটা বর্ণিল ক্যারিয়ার। আমি যদি অ্যাঞ্জেলো ম্যাথিউসের কথা বলি, বাংলাদেশের সাথে অনেকগুলো স্মৃতি তার জড়িয়ে। আপনার কাছে কি মনে হয় তার ক্যারিয়ার নিয়ে যদি একটু বলেন? অবশ্যই। দেন শ্রীলঙ্কা
আমাদের ক্রিকেট কালচার আর শ্রীলঙ্কার ক্রিকেট একটু ডিফারেন্স। ক্রিকেটের যে কালচারটা খুব সুন্দর ওদের ওদের দেখেন পাইপলাইনে প্লেয়ার কিন্তু হয়তো বা আপনি বলবেন সাঙ্গাকারার মতো ক্লাস প্লেয়ার হয়তো বা অ্যাঞ্জেলা ম্যাথুস বলেন, মহেলা জাবারদের মতো ক্লাস প্লেয়ার কম আসছে, হয়তো ওই ক্লাসের প্লেয়ার একটু গ্যাপ আছে, কিন্তু শ্রীলঙ্কার কিন্তু পাইপলাইন দেখবেন কাছাকাছি স্ট্যান্ডার্ডের প্লেয়ার কিন্তু খুব সবসময় প্রডিউস করে আসছে, বিকজ অফ ওদের ডোমেস্টিক স্ট্রাকচারটা এত স্ট্রং, এত অর্গানাইজ ওয়েতে হয়, এই জন্য ওদের প্লেয়ার প্রডিউস হবে এবং ভবিষ্যতেও দেখবেন হবে। আর যেটা হয়তো ডেফিনেটলি অ্যাঞ্জেলা ম্যাথুস এমন একটা ক্লাস প্লেয়ার, শ্রীলঙ্কা টিমকে সব ফরম্যাটেই মানে ইসেরা যাওয়ার পরে সবচেয়ে বড় স্টার কিন্তু অ্যাঞ্জেলা ম্যাথুস ছিল এবং লম্বা সময় সার্ভিস দিয়ে এসছে এবং বাংলাদেশের এগেনস্টেও কিন্তু ওর পারফরমেন্সটা একটা মেজর ফ্যাক্টর। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে, ক্রিকেট সম্পর্ক আমি বলছি, মানে রাইভাল হিসাবে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, যেটার গুড সাইন ক্রিকেটের জন্য। ক্রিকেটের গুড সাইন, আমাদেরও প্লেয়াররাও ওই সময় বেশি এক্সাইটমেন্ট থাকে পারফরমেন্সের জন্য। অ্যাঞ্জেলা ম্যাথুসের বড় রোল প্লে করতো, ডেফিনেটলি ওয়ার্ল্ড ক্রিকেটের বড় একটা লিজেন্ড। অ্যাঞ্জেলা ম্যাথুস কিন্তু আজকেও ইন্টারভিউ বলেছে যে খেলার মাঠে অনেক কিছু হয়েছে, টাইম আউট যাই হয়েছে, এগুলি কিন্তু তাদের সাথে আমাদের প্লেয়ারদের সাথে সম্পর্ক সবসময় ভালো, প্লেয়ারদের সাথে গুড রিলেশন ভালো। আশা করি একটা সুন্দর ক্যারিয়ার সমাপ্ত করবে। এই ধরনের ক্রিকেট লিজেন্ডরা যাবে তো, কিন্তু এদের ক্রিকেট সবসময় মনে রাখবে এদেরকে। জি এক্স্যাক্টলি, যেটা বলছিলাম যে দুই ক্রিকেটার যাদের অভিষেক হয়েছে, লাহিরু উদারার নামটা আমার ঠিক মনে ছিল না সেই মুহূর্তে। লাহিরু উদারা তিনি ওপেনার, মানে টপ অর্ডার ব্যাটার, এবং পাশাপাশি এই রত্নায়কে যিনি মুমিনুল হকের উইকেট নিয়েছেন। একটু বলতে চাই বাংলাদেশ, আপনি আবার সেই সিলেকশনেই যদি ফিরে যাই, যে চারজন বোলারকে নিয়ে খেলানোটা আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের টেস্টে মানে কতটুকু যুক্তিসঙ্গত? আপনি বলছিলেন যে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় অন্তত এই গলের মতো উইকেটে, সেক্ষেত্রে বোলার একজন বাড়ানো যেত কিনা? আমাদের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট হয়ে গেছে, সব টিমে দেখবেন কিছু অলরাউন্ডার থাকে, আমাদের টিমে অলরাউন্ডারের সংখ্যাটা কম। একটা দুইটা অলরাউন্ডার থাকলে আপনি কম্বিনেশন করতে অসুবিধা হয়। বাংলাদেশের যেমন যেই সিজনে আপনার যদি নাহলে একটা ব্যাটসম্যান কম খেলতে, একটা বলার নিতে গেলে একটা ব্যাটসম্যান কম খেলতে হবে। এই সব কিছু বিবেচনা হয়তো টিম মানে আমরা যদি দুইটা ওয়েতে যেতে পারতাম, একটা হলে আপনি যদি ম্যাচ জেতার ক্ষেত্রে যান, এই জায়গাটা থেকে যে চার বোলার আছেন একজনও সেভাবে আসলে নিজেকে, প্রবলেমটা এই জায়গায় মানে ওইভাবে মানে আপনি যদি যখন মিরাজ অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছে এখন, ওই হয়তো বা যেই বাকি বোলারগুলি খুব বেশি এক্সপিরিয়েন্স না, বা মানে যেই কারণে আমাদের প্রেশারটা একটু বেশি পড়বে, আমাদের হয়তো একটা এক্সট্রা বোলার নিতে পারলে আমাদের জন্য সুবিধা হতো। বাংলাদেশ হয়তো যদি জেতার জন্য চিন্তা করতো তাহলে হয়তো বা একটা এক্সট্রা বোলার চিন্তা করতে, বাংলাদেশ হয়তো আমার মাইন্ড সেট আপটা হয়তো বেশি ব্যাটসম্যান দিয়ে রান করে ড্র করা, ওই প্ল্যানে হয়তো বাংলাদেশ আগিয়েছে মনে হয়। জি, নাহিদ রানাকে নিয়ে একটু প্রশ্ন ছিল একটা, যে নাহিদ রানার যে প্রসপেক্ট নিয়ে তিনি ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা শুরু করেছিলেন, আমরা তাকে যেভাবে দেখছিলাম সেটা ক্রমান্বয়ে অনেকটাই কমে গেছে। এই গল টেস্টে নাহিদ রানা কেমন করতে পারেন, এই প্রশ্নটা থাকবে আপনার কাছে। তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, কিছুক্ষণের মধ্যে ফিরছি। দর্শক, ফিরলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা আলোচনা করছি গল টেস্ট নিয়ে। একটা প্রশ্ন ছিল বিরতির আগে, সানোয়ার ভাই, কেমন করতে পারে এই ম্যাচটাতে নাহিদ রানা? নাহিদ রানা ডেফিনেটলি আমাদের ক্রিকেটে কিন্তু আমরা জানি ফাস্ট বোলিং আমাদের যে ইউনিটটা এত জোরে কেউ বোলিং করতে পারে না, ডেফিনেটলি আমাদের জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট। বেশ কিছু ক্রিকেটে আমরা দেখেছি ওর মাধ্যমে আমরা সাকসেসও পেয়েছি, কিন্তু কন্টিনিউয়াস সাকসেস পেতে গেলে কিন্তু নিজেকে আপগ্রেড করতে হবে। ধরেন আমি একটা এক্সাম্পল দিই, ইন্ডিয়ায় কিন্তু আমরা আইপিএলে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু বেশ কিছু অসাধারণ ফাস্ট বোলার কিন্তু কামব্যাক করেছে, কিন্তু কন্টিনিউয়াস করতে পারে নাই। এক দুই ম্যাচ বা একটা দুইটা সিরিজ পারফর্ম করেছে, কিন্তু কন্টিনিউয়াস পারফর্ম করতে পারে নাই, বিকজ অফ যখন আপনাকে অপোনেন্ট যখন আপনাকে দেখবে, রিড করবে, তখন কিন্তু কম্পিউটার অ্যানালাইসিস দেখবে আপনার স্ট্রেংথ কী, আপনার দুর্বলতা কী, সব কিছু ওয়ার্কআউট করবে, তখন কিন্তু আপনাকে নিজেকে আপগ্রেড করতে হবে। আমাদের ধরেন মুস্তাফিজের কথা বলেন, আরও অনেক বোলার দেখেন, শুরুতে ইলিয়াস সানি ফার্স্ট ম্যাচে এসে 5 উইকেট পেয়েছিল, এরকম অনেক ব্যাটসম্যান আছে এসেই সাকসেস পেয়েছে, কিন্তু পরবর্তীতে সাকসেসটা কন্টিনিউ করতে পারে নাই, বিকজ অফ আমরা নিজেদেরকে আপগ্রেড করতে পারি না। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে সার্ভাইভ করতে হলে, কন্টিনিউয়াস পারফর্ম করতে হলে নিজেকে ডে বাই ডে আপগ্রেড করতে হবে। আপনার ধরেন ফাস্ট বোলারদের কোন জায়গায় দুর্বলতা, কার হয়তো লাইন লেন্থ দুর্বলতা, ফাস্ট গতি আছে, ফাস্ট লাইন লেন্থের দুর্বলতা, লাইন লেন্থ পারফেকশন করতে হবে। আপনি ইয়র্কার করতে পারেন, ইয়র্কার করতে হবে, আপনি স্লোয়ার করতে পারেন না, ভেরিয়েশন, এইগুলি সব কিছু আপগ্রেড করানো কমপ্লিট আপনার প্যাকেজ বানাতে হবে। তখনই কিন্তু আপনি যে কোনো সিচুয়েশনে সব ধরনের একই ধরনের উইকেট পাবেন না, কোনো জায়গায় ফ্ল্যাট উইকেট পাবেন, কোনো জায়গায় বাউন্স উইকেট পাবেন, কোনো জায়গায় স্লো উইকেট পাবেন, কোন জায়গায় সব জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করতে হবে।
এই জায়গাগুলি আমাদের জন্য যদি আমাদের প্লেয়াররা আপগ্রেড না করতে পারবে তখন হয়তো কোনো জায়গায় সাকসেস পাবে, কোনো জায়গায় ধারাবাহিক পারফর্ম করতে হলে এই জায়গাগুলো নাহিদ রানা ডেফিনেটলি ট্যালেন্টেড প্লেয়ার, আরও অনেক কিছু আপডেট করতে হবে। ডেফিনেটলি আমাদের কোচিং স্টাফ, বোলিং ইউনিট যারা আছে তারা এগুলি নিয়ে ওয়ার্কআউট করবে। ডেফিনেটলি ওর গতিটা একটা বড় প্লাস পয়েন্ট আমাদের জন্য। জি, স্পিনারদের ক্ষেত্রে আপনি বলছেন যে মেহেদী মিরাজ যেহেতু অসুস্থতার জন্য তিনি খেলতে পারেননি, খুব অপশনই ছিল না আসলে বাংলাদেশের, সেক্ষেত্রে নাইম হাসানকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। পেসারদের ক্ষেত্রে একজন অপশন ছিল ইবাদত হোসেন, তিনি প্রায় 2 বছরের বেশি সময় পর ইনজুরি কাটিয়ে ফিরেছেন, আমরা লক্ষ্য করলাম যে তাকে একাদশে রাখা হয়নি। হাসান মাহমুদ এবং নাহিদ রানা, আপনার কাছে কি মনে হয় ইবাদত কি পরের অন্তত কলম্বোতে আমরা তাকে লক্ষ্য করতে পারি কিনা? ইবাদত অবশ্যই আমরা তো জানি আমাদের ফাস্ট বোলারদের যেহেতু ফাস্ট বোলারদের ইঞ্জুরির একটা বড় ফ্যাক্টর থাকে, আমরা সব রেগুলারলি বাইরে রোটেশনে খেলানোর চিন্তা করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চিন্তা করে, যে কারণে তাসকিন কিন্তু দেখেন প্রপারলি খেলতে পারছে না, এখনো কভার করতে রিকভারি করতে পারে না, ইঞ্জুরির একটা প্রবণতা আছেই, যেই কারণে সবাইকে এটা ইবাদত লং টাইম ইঞ্জুরির মাঝখান থেকে এসেছে, প্রসেসের মাধ্যমে পারফর্ম করতে করতে কিন্তু এই জায়গায় এসেছে, আবার টিমে আসছে, ডেফিনেটলি হয়তো অপরচুনিটি থাকবে। ইবাদত কিন্তু প্রুভেন পারফর্মার, বিকজ আমরা জানি ওয়ানডে ক্রিকেটে দেখেছি উইকেট টেকার সবকিছু মিলিয়ে ওর এক্সপিরিয়েন্স পারফর্মার। ডেফিনেটলি সময়ের সাথে সাথে আমি আশা করি যে এই টেস্টে পরবর্তী টেস্টে হয়তো অপরচুনিটি আসতে পারে, এমন এই টেস্টে কম্বিনেশন ওকে, যেহেতু দুইজন ফাস্ট বোলার নিয়ে খেলছি আমরা। জি, গতকাল আমরা লক্ষ্য করলাম যে সাবেক অধিনায়ক এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু তিনি কথা বলছিলেন এই দলটা নিয়ে তিনি খুব বেশি আশাবাদী হতে পারছেন না। তার অধীনে, অর্থাৎ তিনি যখন চিফ সিলেক্টর ছিলেন সেই সময় 2017 সালে শততম টেস্ট বাংলাদেশ জিতেছিল শ্রীলঙ্কার মাটিতে, সেই দলের সাথেও তিনি এই দলের আসলে পার্থক্য দেখছেন। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ দল সেক্ষেত্রে পিছিয়ে গেছে কি না? আরও সেই দলের সাথে কম্পেয়ার করলে ডেফিনেটলি সেইগুলো অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল, বিকজ এক্সপিরিয়েন্স এস্টাবলিশ প্রুভেন পারফর্মার অনেক ছিল। এখন এই সময় কিন্তু আমাদের অনেক প্রুভেন পারফর্মার নাই হয়ে গেছে, মুশফিক ছাড়া বাকি কিন্তু বাকি যে লিজেন্ড বেশ কয়েকজন প্লেয়ার ছিল আমরা সবাই জানি, সবাই টিমের সাথে নাই। স্বাভাবিক নতুন একটা জেনারেশন নিজেদেরকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, এখনও নিজেদেরকে অনেক প্লেয়ার নিজেদেরকে এস্টাবলিশ করতে পারেনি। তারপরে যারা এস্টাবলিশ ছিল, আমি মনে করি যে অনেক, আমরা হয়তো লিটনের কথা বলি, শান্তর কথা বলি, মুশফিকের হয়তো অফ ফর্মে ছিল, অফ ফর্মে আছে, সাদমানরাও কিন্তু অনেকগুলি ম্যাচ খেলে গেছে। মানে যারা যেই প্লেয়ারগুলি এখন নিজেদেরকে মানে পুরো স্ট্রং পজিশনে থাকার কথা, নিজেদেরকে পুরো টিমটাকে ডমিনেট করার কথা, টিমটাকে ক্যারি করার কথা, ওরা নিজেদেরকে ওইভাবে এস্টাবলিশ করতে পারে নাই, এই কারণে এই গ্যাপটা তৈরি হয়েছে। আমার মনে হয় এইটার শর্ট টাইমে কোনো সমাধান কিন্তু আমরা পাবো না, এরা হয়তো সময়ের সাথে সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করবে, নিজেদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাবে, তাহলে বাংলাদেশ ক্রিকেট ভালো জায়গায় যাবে। কিন্তু মানে সময়ের সাথে তাদের, আপনি নিজেই বলছিলেন যে সময় তো একেবারে কম যায়নি, তাদেরও 7-8-10 বছরের এক একজনের এক্সপিরিয়েন্স অলরেডি। এইটি বলছি কেন ওরা 7-8 বছর যেই পরিমাণ পারফর্ম করার কথা না করেও কেন খেলছে? আপনার পাইপলাইনে যারা আছে তারা কি ওইভাবে পুশ করতে পারছে? যারা পাইপলাইনে আছে, যারা হয়তো ব্যাকআপ প্লেয়ার হিসেবে আছে, তারাও কিন্তু ওইভাবে পারফর্ম করতে পারে নাই, যেই কারণে আমরা প্রথমেই শুরুতে আমরা শুরু করলাম যে বিজয়কে দিয়ে। বিজয় কিন্তু প্রুভেন টেস্ট ক্রিকেটার না বা এক্সট্রাঅর্ডিনারি পারফর্মার না, কিন্তু অলমোস্ট ক্যারিয়ারও কিন্তু বিজয়ের অনেক সিনিয়র ক্রিকেট ক্যারিয়ার শেষের দিকে, প্রায় হয়তো আর 2-4 বছর খেলবে। কিন্তু আমরা যদি এই জায়গাটা যদি একটা ইয়াং ক্রিকেটার যারা হয়তো 22, 23, 24, 25 এই বয়সে ছিল, অনেক প্লেয়ারই আমাদের আছে, ওরা যদি এই পারফর্মটা করে থাকতো, স্বাভাবিকভাবে আমরা কিন্তু ওই প্লেয়ারটা প্রেফার করতাম। এটা কিন্তু আমাদের ওই পাইপলাইনেরও প্লেয়ার অনেক আছে, ওই কোয়ালিটি, ইন্টারন্যাশনাল কোয়ালিটি, ওই টপ ক্লাস পারফর্ম করার মতো প্লেয়ারের সংখ্যা কম, ওইটা আমাদের বড় সমস্যা। এবং আমরা চাই এখন সাকিব, তামিম, মুশফিকের মতো প্লেয়ার না, তাদের নেক্সটে এক স্টেপ উপরে, কারণ সাকিব, তামিম, মুশফিকরা কিন্তু বাংলাদেশ ক্রিকেটে একটা স্টেজে এনে দিয়েছে। আমরা কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারি না, ওয়ার্ল্ড টেস্ট ক্রিকেটে চ্যাম্পিয়ন হতে পারি, কোনো জায়গায় চ্যাম্পিয়ন, কিন্তু বাংলাদেশকে একটা স্টেজে ওরা এনে দিয়েছে। নেক্সট স্টেপে যেতে হলে আমরা যদি ওয়ার্ল্ড ক্রিকেটে, ওয়ানডে ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে চ্যাম্পিয়ন বা ওই টপ ক্লাসে যেতে চাই, ওদের থেকেও বেটার প্লেয়ার তৈরি করতে হবে। কারণ আপনি ইন্ডিয়া দেখেন বিরাট কোহলিদের থেকেও বেটার পারফর্মার চলে আসতেছে, নতুন নতুন প্লেয়ার আসতেছে, যে টি-20 দেখেন, টেস্ট দেখেন, ওয়ানডে দেখেন, বোলিংয়ে দেখেন, সব জায়গায়, সাউথ আফ্রিকায় দেখেন, সব দেশেই কিন্তু পারফরমেন্স কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করছে। আমরা কিন্তু ওইভাবে ওই ইন্টারন্যাশনাল সাথে খাপ খেয়ে কিন্তু পারফর্ম করতে পারছি না। আমাদের ডোমেস্টিকে যারা প্লেয়ার তৈরি হচ্ছে, ওই জায়গায় যদি ওই কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে না পারি, ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে আমরা খুব বেশি সাকসেস হয়তো অন অ্যান্ড অফ একটা যেটা পারফর্ম হবো, রেগুলারলি পারবো না, ধারাবাহিকতাটা থাকবে না। সাধারণত আমরা লক্ষ্য করি সানোয়ার ভাই যে লাল বলে একজন অধিনায়ক থাকেন, সাদা বলে একজন থাকেন সাধারণত, বা কখনো কখনো ওভারঅল একটা দলের অধিনায়ক একজনই থাকেন। বাংলাদেশের ক্ষেত্রে একটু অন্যরকম লাগলো আমার কাছে, যে তিনটা ভিন্ন ফরম্যাটে আমরা তিনজনকে লক্ষ্য করলাম। ওয়ানডেতে মেহেদী মিরাজকে দেওয়া হয়েছে, টি-20তে লিটন এবং
টেস্টে নাজমুল শান্ত। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমরা অনেক সাবেকদের সাথে কথা বলেছি, ক্রিকেট এক্সপার্টদের সাথে কথা বলেছি, তারা ভিন্নতা পোষণ করেছেন। তাদের কাছে মনে হয়েছে যে আসলে দুজন অধিনায়কই সর্বোচ্চ, এটা হলেই ভালো হতো যে লাল বলে একজন, সাদা বলে একজন। আমি এইটা বলার আগে আরেকটা জিনিস বলি, যেটা হলো যে অবশ্যই ক্যাপ্টেন, প্লেয়ার সবই চেঞ্জ হবে, চেঞ্জের প্রসেসটা আমাদের ক্রিকেট কালচারটা, আমরা ক্রিকেট যে একটা কালচার আছে, ক্রিকেট সব কিছুর একটা ক্রিকেট কালচার আছে। ক্যাপ্টেন যেরকম ফার্স্ট 11 চয়েস করবে, ক্যাপ্টেন সিলেক্টররা চয়েস করবে, ক্যাপ্টেনের অভিমত থাকবে, এরকম একটা কালচার ক্রিকেটের কাছে। ক্যাপ্টেন অল ইন অল টস করার পর ডিসাইড নিবে, ক্যাপ্টেনের সবচেয়ে গুরুত্ব থাকবে, এটা একটা ক্রিকেটের স্বাভাবিক কালচার। আমরা এই কালচারটা এখন করতে বোধহয় আমরা ঠিকভাবে নিতে পারছি না। দেখেন ক্যাপ্টেন্সিটা চেঞ্জ হয়েছে, শান্ত নিজেই জানে না। শান্ত তো 2 ফরম্যাটের ক্যাপ্টেন ছিল, স্বাভাবিকভাবে ওর আগে জানা উচিত ছিল অ্যাটলিস্ট ওই কালচারটা সব মানুষের কাছে কেন জানবে। ক্রিকেট বোর্ড এই ডিসকাসটা শান্তর সাথেই চেঞ্জ হইতেই পারে, এটি স্বাভাবিক প্রসেস। আপনি আজকে শান্ত আছে, কালকে মিরাজ আছে, কালকে আরেকজন হবে, এটাই স্বাভাবিক। ফেল করলে, পারফরম্যান্স করলে, টিম ম্যানেজমেন্ট মনে করলে চেঞ্জ হতেই পারে। এই প্রসেসটাই প্রথমে আমার মনে হয় না, এই প্রসেসটাই খুব ভালোভাবে হয় নাই। এইটা একটা টিমের মধ্যে তখন কি হয়, শান্ত মিরাজের মধ্যে একটা মানে মিরাজের মধ্যে সম্পর্কটা খুব ভালোভাবে যায় না। এইগুলিও একটা বড় ফ্যাক্টর আমার। তারপরেও আমিও একমত যে সাদা বল আর লাল বল দুইটা ফরম্যাটে ক্যাপ্টেন হলে এটা মনে হয় বেশি আইডিয়াল হতে পারতো। জি, আরও কিছু কথা বলেছেন নান্নু ভাইয়ের প্রসঙ্গে আবার একটু আসছে। নান্নু ভাই বলছেন যে এখনও পর্যন্ত অবকাঠামোটা বাংলাদেশের তৈরি হয়নি, এবং ঢাকা কেন্দ্রিক ক্রিকেটটা, এবং যে ক্ষমতার পালাবদল হয়েছে, ক্রিকেট বোর্ডের পরিবর্তন হয়েছে, কিন্তু আলটিমেটলি আদৌ যেই পরিবর্তনের কথা আমরা একটা দীর্ঘ সময় ধরে শুনে আসছিলাম, যে একটা অবকাঠামোগত পরিবর্তন হোক কিংবা সেটা রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাধ্যমে হোক, সেটা আপনার কাছে কি মনে হয়? যদিও বুলবুল ভাই এসে এই বিষয়টিকে অনেক বেশি জোর দিয়েছেন, আপনার কাছে দৃশ্যমান লাগছে কিনা এই জিনিসটা? না, দেখেন এই জিনিসগুলি কিন্তু আমরা বিগত 8-10 বছর ধরে শুনে আসছি যে এই হচ্ছে, সে ডিসেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে, এই ডিভিশনাল ক্রিকেটগুলি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এটা হবে, এই হচ্ছে কোনো সময় আমরা খুব একটা আলোর মুখ দেখি না এটার ব্যাপারে। এবং বাংলাদেশ ক্রিকেটের কিন্তু খেলা আমরা চিন্তা করি ঢাকা কেন্দ্রিক, যেটা বললেন ঢাকা কেন্দ্রিক চিন্তা করি। এখনও যেই গত পরিবর্তনের পরে যে আগস্টের পর থেকে যেই সময়টা গিয়েছে, এখন কোন জায়গায় ঢাকা লিগের বাইরে কেউ চিন্তা করে? অনেক যারাই ডাইরেক্টর বা যারাই বোর্ডে আছে, কেউ চিন্তা করে যে খুলনায় লিগ হচ্ছে কিনা, ময়মনসিংহে লিগ হচ্ছে কিনা, চিটাগাংয়ে লিগ হচ্ছে কিনা? এই বছর কিন্তু শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গিয়েছে, যে একটা সিজন চলে গেল, কয়টা জায়গায় লিগ হয়েছে প্রপারলি, এইগুলি কেউ খবর রাখি না। আমরা সবাই খালি ঢাকা কেন্দ্রে চিন্তা করি, মিডিয়া ফোকাস যে জায়গায়, বোর্ডের সবাই সার্ভ করতে চাই। আমরা ডিস্ট্রিক্টগুলিতে যারা আবার ডাইরেক্টর, তারাও তার ডিস্ট্রিক্টগুলিতে ক্রিকেট হচ্ছে কিনা ওইটাও খেয়াল রাখে না ঠিক মতো। মানে এইটা সবচেয়ে বড় সমস্যা। তারপরে যেটা বলা হচ্ছে, আমার মনে হয় ফারুক ভাইয়ের জন্য বড় একটা অপরচুনিটি ছিল। ফারুক ভাই যতটুকু কাজ করেছে, যে থার্ড ডিভিশনে শুরু করেছে, বিপিএলে যেই কাজগুলি যতটুকু করেছে, যেটা ক্রিকেটের ক্ষেত্রে কাজ করেছে, আমার মনে তার চেয়েও বেশি বেনিফিটেড হতো ফারুক ভাই যদি এই কাজগুলি করে দিতে পারতো, যে ক্রিকেটের অ্যাটলিস্ট 3-4টা ডিভিশনকে অ্যাক্টিভ করে দিতে পারতো। প্লাস হলো যে আমাদের ফান্ড অনেক, সবাই শুনি যে অনেক ফান্ড আছে, ফান্ডটাকে যদি ইউটিলাইজ করে আমাদের কোনো প্র্যাকটিস ফ্যাসিলিটি, ঢাকার মধ্যে আমাদের ন্যাশনাল টিম যেখানে প্র্যাকটিস করে, এটাও কোনো স্ট্যান্ডার্ড ইনডোর ফ্যাসিলিটিস না। এই ফ্যাসিলিটিসগুলি আমরা যদি মেজর 4-5টা ডিভিশনে যদি আমাদের করে দিতে পারতো, যে প্রপার প্র্যাকটিস ফ্যাসিলিটিস, ইনডোর ফ্যাসিলিটিস সব কিছু করে দিতে পারতো, বাংলাদেশ ক্রিকেটের জন্য এইগুলি বেনিফিট। আমার বুলবুল ভাইও কিন্তু শর্ট টাইমের জন্য, শর্ট টাইমের জন্য বুলবুল ভাই যদি এই জায়গাগুলি গুরুত্ব দেয়, আমার মনে বাংলাদেশ আমাদের সেই প্রত্যাশা থাকবে যে বুলবুল ভাইয়ের অধীনে অন্তত ক্রিকেট বোর্ডের এই কাজগুলো করতে পারে কিনা। শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।